মোবারক। স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। উৎসব মুখর পরিবেশে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করা হয় ঈদের নামাজ। এ সময় বিশ্ব কল্যাণ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে করা হয় দোয়া। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। ত্যাগের উৎসর্গের মহিমায় চট্টগ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মিয়তুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কাট্টলি এলাকায় পারিবারিক মসজিদে নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঈদুল আজহাতে সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, যে সেটাকে মাথায় রেখে আমাদেরকে যে দেশ, জাতি, সমাজ, যে প্রতি আমাদের দায়িত্ব, যে ত্যাগের মাধ্যমে আমাদের সমাজ, দেশ, মানুষকে গড়তে হবে, সেটাকে মাথায় রাখতে হবে। রংপুরের প্রায় 1250 ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় দামোদরপুর বড় ময়দান মাঠে এবং গঙ্গাচড়ার তালুক হাবু ঈদগাহ মাঠে। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে খুলনায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অংশ নেয় আপামর জনতা। ঈদুল আজহা আমরা পালন করছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে। খুলনাবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। আমরা এবছর অত্যন্ত আনন্দঘন, অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছি। ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে সিলেটের প্রধান জামাত। ঈদগাহ ছাপিয়ে সড়কেও নামাজ আদায় করেন মুসল্লিরা। ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আজকে একটি মুক্ত বাতাসে গত ঈদুল ফিতরের জামাত আমরা আদায় করলাম, এবারও আমরা ঈদুল আজহার এই জামাত আদায় করতেছি। বরিশালে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা। ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম ও প্রধান জামাত সকাল 7:30টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়, আর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ধনী গরিব ভেদাভেদ ভুলে ভোলা, নড়াইল, নাটোর, পটুয়াখালী, রাঙামাটি ও গাজীপুরে আদায় করা হয় ঈদের জামাত। এরপর আল্লাহর সন্তুষ্টির আশায় করা হয় পশু কোরবানি। আসিফ খান, ডিবিসি নিউজ। অংশ নেন লাখো মুসল্লি। সকাল 8:30টায় শুরু হয় গোড়ে শহীদ ঈদগাহ ময়দানের ঈদুল আজহার জামাত। এই ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান। এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। সকাল 9টায় শুরু হওয়া ঈদ জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এবারও মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়ায় স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেলওয়ে কর্তৃপক্ষ। ভোর 6টায় ভৈরব থেকে একটি এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছাড়ে আরেকটি ট্রেন। এছাড়া ঈদ জামাত নির্বিঘ্ন করতে কাজ করেন বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক, ছিল বেশ কয়েকটি মেডিকেল টিমও। রাতের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশনগুলো। চট্টগ্রামে বর্জ্য নির্দিষ্ট সময়ের আগে অপসারণ করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। দুপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে গিয়ে তিনি কথা জানান। বরিশালে নগরীর বগুড়া রোড এলাকা থেকে শুরু হয় বর্জ্য অপসারণ। রাত 8টার মধ্যে বর্জ্য অপসারণ করার কথা বলছে সিটি কর্পোরেশন। এদিকে 850 পরিচ্ছন্ন কর্মী খুলনা নগরীতে বর্জ্য অপসারণের কাজ করছে। 16টি ট্রাকে করে রাত 10টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও চলছে বর্জ্য অপসারণ। 12টার মধ্যে শহর পরিষ্কার হবে বলে জানানো হয়েছে। দুপুর থেকে রংপুরেও চলছে বর্জ্য অপসারণ। 1042 জন পরিচ্ছন্ন কর্মী এতে কাজ করছেন। রাজশাহীতে বিকেল 4টা থেকে শুরু হয় বর্জ্য অপসারণ। 1300 কর্মী রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইনশাআল্লাহ 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণের সবকিছু আমরা সম্পন্ন করেছি। 4200 কর্মকর্তা এখানে কাজ করছে। 160টা ডাম্পিং ট্রাক আমরা রেখেছি। আমাদের অন্য ইকুইপমেন্টসগুলো সরঞ্জামগুলো রেখেছে। শুধুমাত্র নগরবাসীকে আমি শুধু রিকোয়েস্ট করব, কোরবানি পশু জবাই দেওয়ার সাথে সাথে পানি দিয়ে যাতে সেগুলো ওয়াশড আউট করা হয়। কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। মাসুদ, চট্টগ্রামে বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রামের যিনি মেয়র তিনি আগেই ঘোষণা করেছিলেন যে বিকেল 5টার মধ্যে প্রায় 41টি ওয়ার্ডের সকল বর্জ্য থেকে অপসারণ করবেন, কিন্তু আমরা দেখেছি বিকেল এখন বাজে প্রায় 4টা 10
এর মধ্যেই নগরের অধিকাংশ ওয়ার্ডে প্রায় 70% কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। অর্থাৎ বর্জ্যর আমি এই মুহূর্তে রয়েছে, আপনারা দেখছেন এই পতঙ্গে, আমি রয়েছি পতঙ্গে এলাকায়। এইখানে যে সমস্ত বর্জ্য রয়েছে সেগুলো অপসারণ করা হচ্ছে। নগরীর অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় 4200 কর্মী 160টি ট্রাকে করে মোট 41টি ওয়ার্ডে তারা আজকে সকাল থেকে এই কার্যক্রম চালাচ্ছেন। একটু আগেই যিনি মেয়র ডাক্তার শাহাদ হোসেন, তিনি বিকাল 3টার পর থেকে তিনি নগরের বিভিন্ন এলাকায় তিনি যান। আমরা দেখেছি অধিকাংশ এলাকা কিন্তু মধ্যে অনেকটা পরিষ্কার করে ফেলা হয়েছে। তবে তিনি বলছেন হয়তো রাত 8টার মধ্যে শতভাগ হয়তো বর্জ্য যে অপসারণ এটি হতে পারে। এবং একটি তথ্য জানিয়ে রাখি, চট্টগ্রামে এই ঈদে কোরবানি ঈদে প্রায় 4 থেকে 4.5 লাখের মতো পশু কোরবানি হয়েছে। এর মধ্যে প্রায় 1.5 থেকে 2 লাখ হচ্ছে চট্টগ্রাম শহরে, আর বাকি 2 লাখ বা 2.5 লাখ সেটি হচ্ছে 14টি উপজেলায়। আজকে অনেকে কোরবানি দিল, আগামীকাল অনেকে কোরবানি দেননি, আগামীকাল অনেকে দিবে। তাই এই 41টি ওয়ার্ডে যারা রয়েছেন পরিচ্ছন্ন কর্মী, তারা কিন্তু আগামীকালও কাজ করবেন। অর্থাৎ যে সমস্ত এলাকায় বর্জ্য রয়েছে তারা সেখানে তারা কাজ করবেন। তো যেমনটি বলছিলাম, যিনি মেয়রের ঘোষণার আগেই ইতিমধ্যেই প্রায় 70 ভাগের মতো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি যেগুলো রয়েছে সেগুলো রাত 8টা কি 9টার মধ্যে এসব এলাকা ঠিক করা হয় বলে তিনি জানান। কোরবানির পরপরই শুরু হয়েছে চামড়া সংগ্রহ। খুলনা থেকে চামড়া সংগ্রহের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, চামড়াপট্টিতে চামড়া আসতে শুরু করেছে কিনা বিস্তারিত জানাবেন। কুরবানির পরে এখন কিন্তু খুলনার যে চামড়াপট্টি রয়েছে সেখানে কিন্তু চামড়া বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছে এবং কেনাবেচা শুরু হচ্ছে বলা যায়। বিশেষ করে চামড়া ব্যবসায়ী যারা থাকেন তারা কিন্তু যে এই মৌসুমটার অপেক্ষায় থাকেন। বিগত সময় যে লোকসান, সে লোকসান পুষিয়ে তারা এই সময়টা লাভ করে থাকে, যার কারণে যে এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় এবং এখানটায় ব্যবসায়ী যারা তারা কিন্তু চামড়া ক্রয় করছে এবং চামড়ার যে গুণগত মান, সে মান নিয়ে কিন্তু বিভিন্ন রকম যে কেনাবেচা, সে কেনাবেচা চলছে। আর কথা হলো এখানে যে ব্যবসায়ী রয়েছেন, আসলে আপনার চামড়া কি রেটে কিনছে সরকার তারা নির্ধারণ করে, সেই ক্ষেত্রে কতটা বাস্তবায়িত হচ্ছে চামড়া ক্রয়ের ক্ষেত্রে? আসলে সরকারি যে ডিক্লারেশন দিয়েছিল সেই ডিক্লারেশন অনুযায়ী কোনো কিছুই প্র্যাকটিক্যালি মাঠে ময়দানে ওইভাবে বাস্তবতায় মিলতেছে না। কারণ আমরা প্রত্যেক বছর যে হেনস্থা হয়, দেখা যাচ্ছে যে স্কোয়ার ফিট রেটটা দেয়, এটা প্রত্যেক বছর লবণজাত করার পরে, সংরক্ষণের পরে দামটা কমায় দেয়। এটা হয়ে আসছে বিগত বছরগুলোতে। তো সেই অনুযায়ী, সেই ধারাবাহিকতায় যদিও আগের বারের থেকে এবার একটু রেট আপ, কিন্তু মালের কোয়ান্টিটি খুব খারাপ, মালের কোয়ালিটি মিলছে না। মালে ওই যে আপনার স্কিন ডিজিজ যে প্রবলেমটা, এই কারণে মালের দাম অনেক কমে গেছে। চামড়ার এই দিকের থেকে বাজার মূল্য হ্রাস পাচ্ছে আর কি দিনে দিনে। সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত কিনছেন গরুর চামড়া? গরুর চামড়া আজকে সর্বোচ্চ আমার 850-800 এমন কেনা হয়েছে, আর সর্বনিম্ন 250 থেকে 300-র ভিতরে আর কি। খাসির চামড়াগুলা? খাসির চামড়া অ্যাকচুয়ালি আমরা নিচ্ছি না আর কি, আপাতত খাসির চামড়াটা অ্যাভয়েড করতেছি। এটা আমরা নিয়ে থাকি না, কারণ এটার কোনো ভ্যালিডি নাই। আমাদের যে সার্কুলেশন এর ভিতর এটা এক্সিস্ট করে না। আমরা একজন চামড়া বিক্রেতার কথা, আসলে চামড়া তো নিয়ে আসছে, কেমন মনে হচ্ছে, বাজার দরটা কেমন মনে হচ্ছে? খুবই কম মনে হচ্ছে। আমরা যেটা আইডিয়া করছিলাম, ঈদে দেখলাম যে চামড়া নাকি ঢাকার বাইরে অন্তত 1000 টাকা না 1100 টাকা এরকম একটা সরকার কর্তৃক যেটা আমাদেরকে বললো। ধন্যবাদ আপনাকে। এবং বিক্রেতা যেমন তার দাবি করছে যে সরকার যে নির্ধারিত যে মূল্য, সে মূল্য এখানে দেখা মিলছে না, এবং ক্রেতা যারা রয়েছে তারা বলছেন যে চামড়ার গুণগত মান এবং বিগত দিনের অভিজ্ঞতা বা সেগুলো বিবেচনা করে তারা চামড়া ক্রয় করে, যার কারণে চামড়া এখানে সর্বোচ্চ গরুর চামড়া যেগুলো রয়েছেন 850 টাকা, সর্বনিম্ন 200 টাকা কেনা বেচা হচ্ছে। এটা ছিল সর্বশেষ অবস্থা। খুলনা থেকে চামড়া সংগ্রহের খবর জানাচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। জাতি যেন তেন নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুরে ঈদের নামাজ শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামায়াতের আমির। পরে নিজ গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে। এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না।
প্রধান উপদেষ্টার এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবীদ্বারে এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে হবে। আমরা যেন সত্যের পথে, হকের পথে, হালালের পথে, ন্যায়ের পথে আমরা যেন অবিচল থাকতে পারি। আমরা যেন আমাদের সর্বাঙ্গীন অবস্থায় আমরা যেন আল্লাহর মুখাপেক্ষী সবসময় থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই সত্যের পথে, ন্যায়ের পথে, হকের পথে আমরা সবাই অবিচল থাকবো। ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে নির্বাচন দেয়া সম্ভব বলে মনে করেন ফরিদপুরে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সকালে ফরিদপুরে স্থানীয়দের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময়ে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এপ্রিল মাসে যদি নির্বাচন হয় তার মানে ফেব্রুয়ারি মাসে হচ্ছে রোজা এবং ঈদ। তার মানে রোজার মাসে আপনার প্রচারণা চালাতে হবে। প্রচারণাটা রোজার মাসে চালানো একটু কঠিন হয়ে পড়ে। তো সেইটা বিচার করলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হলেও মনে হয় এটা বেটার হতো। লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। সকালে পাটগ্রাম উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই স্বামী হাসিবুলের সঙ্গে নিহত অ্যামি বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এক পর্যায়ে হাসিবুল তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা পাটগ্রাম থানায় খবর দেয়। ঘটনার পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।